কি করেছে? মেরেছে। চর মেরেছে? হ্যাঁ, শুনতে পায় না এখনো। তারপরে একদিন রান্নাঘরে ওই বিনলাতে হাতটা মেরেছে, হাতটা তুলতে পারি না কাজ করে। খাবার আগে ওরা খেত, কিন্তু আমাকে পেট ভরে খাওয়া দিত না। ইতিহাসের পাতায় কৃতদাস প্রথার কথা আমরা সকলেই পড়েছি। অর্থের বিনিময়ে মানুষকে কিনে নিয়ে দিনের পর দিন অমানসিক পরিশ্রম করানো হতো, চলতো নির্মম অত্যাচার। আধুনিক সভ্যতার যুগে দাঁড়িয়ে এমন ঘটনা যেন কেবল ইতিহাসের বইয়েই সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু ইন্টারনেট প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগেও সেই অন্ধকার ইতিহাসেরই এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি সামনে এসেছে বীরভূমের ইলামবাজার থেকে। মাত্র 40,000 টাকার বিনিময়ে কার্যত বন্ধকি শ্রমিকে পরিণত করা হয়েছিল ইলামবাজারের আদিবাসী মহিলা ভাদু মান্ডিকে। ভালো পরিচারিকার কাজ এবং উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে প্রায় 2 বছর আগে তাকে নিয়ে যাওয়া হয় হরিয়ানার গুরুগ্রামে। কিন্তু সেখানে পৌঁছে শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। অভিযোগ, একটি অভিজাত আবাসনে তাকে কার্যত বন্দি করে রাখা হয়। প্রতিদিন 16 ঘন্টারও বেশি সময় জোর করে কাজ করানো হতো। সামান্য ভুল হলেই চলতো মারধর, মানসিক নির্যাতন এবং অপমান। কখনো পর্যাপ্ত খাবার দেওয়া হতো না, আবার কখনো প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। তার ভোটার কার্ড, প্যান কার্ড, সোনার গয়না এবং উপার্জিত অর্থও আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। অবশেষে গত 13 জুন 2026 বীরভূম ও গুরুগ্রাম পুলিশ, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় ভাদুকে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং বন্ধকি শ্রম উচ্ছেদ আইনে মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গত 1976 সালে বন্ডেড লেবার সিস্টেম অবলিশন অ্যাক্টে ভারতে এই প্রথা কঠোরভাবে বন্ধ করা হয়। কিন্তু আড়ালে আবডালে এখনো এই প্রথা যে বিলুপ্ত হয়নি, ভাদু মান্ডি তারই বড় উদাহরণ। এখন তার একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি প্রশাসন তাকে দ্রুত রিলিজ সার্টিফিকেট প্রদান করুক, যাতে পুনর্বাসনের সুবিধাগুলি থেকে বঞ্চিত না হন। কি ঘটনা ঘটেছিল আপনার সাথে? আমি ভাদু মান্ডি, আমি হোটেলে কাজ করতাম। একটা ওই মালিকের সঙ্গে যোগাযোগ ছিল, ও মালিকের বন্ধু ছিল, ও দিল্লিতে ও থাকতো। তা ও বলেছে যে দিদি, তাহলে আমার একটা কাজের লোক দরকার। তাহলে ও বন্ধুকে বলেছে যে আমার কাজের লোক একটা দরকার, তাহলে কাজ ঠিক করে দিচ্ছে। ও ও বন্ধুর আর কি, বন্ধু মালিকের বন্ধু নিয়ে। আমার ভরতপুরে। হ্যাঁ, আমার বর্ধমানে কাজ করতাম হোটেলে। নিয়ে মালিক বললো তাহলে ঠিক আছে, আমি সব দায়িত্ব নেবো, আর মাসে মাসে 12,000 টাকা করে মাইনে দেবো, আর আগামী 40,000 টাকা দিয়েছিল আমাকে। 40,000 টাকা কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল হাতে। নিয়ে ওরা আবার হাতে দিয়েছিল, আমি ব্যাগের মধ্যে রেখেছি। সব আমার কাগজপত্র সব আছে, কাগজপত্র, সোনা গয়না আমার আছে। ও ব্যাগের মধ্যে যে জামা প্যান্ট সব আছে। তা আমাকে সব সময় মারধর করতো। একদিন সকালবেলায় আমি কাপড় কাচছিলাম আমার, নিয়ে বললো সকালবেলা কি কাপড় কাচার সময়? নিয়ে আমি যখন ফাঁকা আছে সেই জন্য কাচলাম। নিয়ে এই গানটা এখনো শুনতে পায় না। কি করেছে? মেরেছে। চর মেরেছে? হ্যাঁ, শুনতে পায় না এখনো। তারপরে একদিন রান্নাঘরে ওই বিনলাতে হাতটা মেরেছে, হাতটা তুলতে পারি না কাজ করে। তাও খাবার মাবার সবই বানাতাম, কিন্তু ও খাবার আগে ওরা খেত, কিন্তু আমাকে পেট ভরে খাওয়া দিত না। কতদিন ধরে এই জিনিসটা চলছে? ও ও আগে আর কি 1 মাস মতন ভালো রেখেছিল, আর তারপরে অত্যাচার লাগলো। আপনি কতদিন হয়েছে? 2 বছর হয়ে গেল। শেষের দিকে আটকে রেখেছিল আপনার? হ্যাঁ, আর বাইরে থেকে লোক করে দিয়ে যায়, আমি একাই থাকি বাড়িতে। আর কোথাও নিয়ে যায় না, আর কোথাও বেরোতে পারি না। ঘরে বন্দি থাকতেন? হ্যাঁ। আপনাকে যে 40,000 টাকা দেওয়া হয়েছিল, তখন মানে আপনাকে বিক্রি করা হয়েছে সেটা কি আপনি জানতেন? না, আমি কিছু জানি না যে বিক্রি করেছে না কি করেছে, আমি জানি না। শুনেছি আর মাসে মাসে কি মাইনে ঠিকঠাক দিত? না, মাইনে দিত না। পুরো মাইনে মালিকের কাছে পড়ে রয়েছে। এখনো কোনো টাকা পাননি? না, ওই 40,000 আগাম দিয়েছে দাদন, সেটাও ব্যাগের মধ্যে আছে। আর আমার যে 10,000 টাকা ওটাও ব্যাগের মধ্যে আছে। মানে বেকার খাটতেন আপনি?
হ্যাঁ, ওই খাওয়া দাওয়া যা এক মুঠো ভাত খেতাম ব্যাস। তারপরে আপনি যেমন এই অত্যাচার দীর্ঘদিন ধরে হচ্ছিল, তারপরে ফোন মন সব কেড়ে নিয়েছিল, মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারপরে একদিন ওরা ছিল না, নিয়ে আমি এবার বেলকুনি থেকে একটা লোক কাজ করছিল নিচে, 4 তলা আমি উপরে ছিলাম। নিয়ে ও লোক সঙ্গে আমি যোগাযোগ করলাম, ভাই আমাকে এইরকম এরকম অত্যাচার করছে, তাহলে আমাকে কিছু সাহায্য করো। নিয়ে ও ভাই বলছে আমার ফোন নাম্বার দাও, তাহলে আমার ফোন নাম্বারটা তোমাদের ঘরে ফোন করি। তারপরে ওই বোনের নাম্বারটা ইয়াদ ছিল, মনে ছিল, কিন্তু আমার নাম্বারটা তো মনে নাই। তো ওর ফোন নাম্বার দিয়ে তারপরে ওর সঙ্গে যোগাযোগ করলো বোন। তারপরে ও আবার পুলিশের কাছে যায়, তারপরে ও কমপ্লেন করলো। তারপরে ও মালিক ফোন করে, তার বাদে কিছুদিন পর আবার ফোন দিল। তারপরে ওরা বলছে না, তোমাকে কেটে ফেলে দেবো যদি হামলা করো, তাও কেটে ফেলে বস্তায় ভরে ফেলে দিয়ে আসবো, কিছু তোমার জন্য যেন কোনো কথা যেন না আসে নিচে থেকে। সেই জন্য কিছু বলতে পারছিলাম, সেই জন্য আমাকে বন্দি করে রেখেছিল মনে হয়। পরে এই যে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন আপনি ওই লোকের মালিকের বাড়িতে, তো সেটা কতটা আতঙ্কের এবং কতটা মানে কষ্টের ছিল সেটা? কষ্ট বলতে কতটা কষ্ট পেয়েছিলেন, কতটা আতঙ্ক ছিল? কত মানে শুকিয়ে গেছিলাম তো, 2 দিন ভালো আছি। তাই আসার তো আমার চিনা বাবা তো আমাকে দেখে খুব কাঁদছে, বলছে এ তো আমার মেয়ে, তো চেনা যাচ্ছে না, সবাই অবাক হয়ে গেল। আর আমি তো বাবাকে দেখে আমিও কাঁদছি, বলছে আমার মেয়ে, অত ভালো মেয়ে এইরকম অবস্থা হয়ে গেছে, না খেয়ে না দিয়ে। কেউ চিনতে পারছিল না। আপনি খুশি আর দেখতে পেয়েছেন? এখন তোমাদের আশীর্বাদে আমি চলে এসেছি, এখন ভালো লাগছে। এই যে ভাদুকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সরকারি সেটা কিভাবে হয়েছে? হ্যাঁ, নমস্কার। আমি সুমনা মজুমদার, নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন আমরা কর্মী। আমরা ইলামবাজার ব্লকে কাজটা করি। মূলত প্রথম ভাদুর মান্ডি, যিনি আজকের আপনাদের আপনারা শুনেছেন, আমরা হরিয়ানার গুরুগ্রাম থেকে প্রশাসনিক স্তর এবং হরিয়ানার যে পুলিশ প্রশাসন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসন এবং এনজিও, আমরা সবাই মিলে ওনাকে ওখান থেকে নিয়ে আসতে পেরেছি। এটা মূলত প্রথমটায় আদিবাসী সমাজের, যেহেতু ওরা বাংলা ভাষা ঠিক মতন করে বলতে পারেন না, ওনারা ইলামবাজার থানাতে ওনারা গিয়েছিলেন। তখন এই ইলামবাজারে এফআইআরটা তখন নেওয়া হয়নি, ওনারা ঠিকভাবে বলতেও পারেননি এবং বলেছিলেন যে দিল্লিতে ওনাকে আটকে রাখা হয়েছে। কিছু ফোন নাম্বার ছাড়া আমাদের কাছে কোনো ঠিকানাও ছিল না। পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আমাদের বীরভূম জেলার ডিএম স্যার এবং এসপি স্যার এবং ডালসা, বিশেষ করে ডালসা সেক্রেটারি নিরুপমা ম্যাডাম, উনি সহ, এবং আমাদের ইলামবাজার থানার যে ওসি স্যার আছেন এবং আইও অফিসার বাবাই মন্ডল মহাশয়, উনিও কিন্তু এই পুরো এই টিমের মধ্যে থেকে আমাদের এই রেস্কিউ প্রোগ্রামটা করেছেন। এখনো মানে এই যে আধুনিক সমাজে বাস করছি আমরা, মানুষকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা কতটা নির্মম এবং কতটা দুর্ভাগ্যজনক এখনকার সমাজে? বিক্রি শব্দটা কিন্তু ওইভাবে কিন্তু বলা হয় না, বা আমাদের কাছে কিন্তু সমাজে কেউ বলে না। বিক্রিটা আমরা ওই জিনিসপত্র কেনা নেওয়ার মধ্যেই থাকে, কিন্তু এটা এক ধরনের প্রলোভন। এই প্রলোভনেও কিন্তু এই ভাদু মান্ডি করেছিলেন, যেহেতু 40,000 টাকা আগাম দিচ্ছে এবং 12,000 টাকা প্রতি মাসে, এই যে পাওয়ার যে একটা তাকে যে প্রলোভন দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু অন্য একটা প্রক্রিয়া কাজ করেছে। এটা এরকম ভাদু দিদিদের মতো অনেক মানুষ আছে যারা নিজের নামটুকুও সই করতে পারছেন না, বা শুধুমাত্র হয়তো নামটাই সই করতে পারেন, জানেন না, ভাবেন যে ঠিক আছে আর ভালো একটা বেটার লাইফের জন্য কিন্তু ওনারা চান যে একটু কোথাও বাইরে কোথাও গিয়ে কাজ করবেন, কিন্তু সেখানে গিয়ে এইভাবে যে তাদেরকে আটকে থাকতে হবে এবং নির্মম অত্যাচারের মুখোমুখি হতে হবে, তাদের যাতায়াত কথাবার্তা বন্ধ, এবং সব থেকে বেশি হচ্ছে যে তিনি 16 ঘন্টা 17 ঘন্টা পর্যন্ত কাজ করেছেন। এই যে তাদেরকে যে এই যে নির্দিষ্ট সময়ের তাকে বিশ্রামটুকু পর্যন্ত তার
স্বাধীনতার মধ্যে ছিল না। এইটা কিন্তু তারা প্রথমটাই বুঝতে পারে না এই শ্রমিকরা। তাই আমাদের গ্রামগঞ্জ থেকে এরকমভাবে তারা চলে যান। কিন্তু এটা কিন্তু সরকার পক্ষের কাছেও কিন্তু আমাদের কাছে একটা ভয়ঙ্কর জায়গা। আমাদের দাবি যে হয়তো আজকে ভাদু দিদির কাছে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র পৌঁছতে পেরেছে, এবং কজন ভাদু দিদির কাছে আমরা পৌঁছতে পারবো এটা কিন্তু আমাদের জানা নেই। অ্যাকচুয়ালি এটা 1976 সালের একটা অ্যাক্ট রয়েছে, যেটা বন্ডেড লেবার অ্যাবলিশন সিস্টেম, যে অ্যাক্ট যেটা, সেটা অনেক দিন আগেই কিন্তু আমাদের দেশে কিন্তু এটা বলা হয়েছে যে এটা আমাদের দেশে আর নেই, এই প্রথাটা নেই, কিন্তু তার মোড়ক কিন্তু অন্য রকমভাবে কিন্তু এখানে চলছে। এটার জন্য আমাদের সমাজসেবী সংগঠন এবং সরকার পক্ষ থেকে মানুষের কাছে, বা এই যে শ্রমিক যারা আছে, এই শ্রমিকদের যত বেশি সচেতন করা যাবে, এবং কাজে যাওয়ার আগে তার কাজের কার কাছে যাচ্ছে, কি ধরনের কাজ, তার শ্রমিক সেখানে গিয়ে কত টাকা তার মজুরি হবে, এই যে জিনিসগুলো যদি তাদের কাছে আরো বেশি, তাদের যদি সচেতনতাটা তৈরি হয়, আশা করি আরো ভালো হবে। এবং যারা এই শ্রমিকদেরকে ওখানে নিয়ে যায়, এবং সব থেকে আপনারা অবাক হবেন, উনি যে ফ্ল্যাট এবং সেই স্মার্ট ফ্ল্যাটে যিনি ছিলেন, সেখানে কিন্তু ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা হচ্ছে যে মানে ভাবনাতীত। ওই একটা নিরাপত্তা বলয়ের মধ্যে যদি এরকম গ্রামের থেকে নিরক্ষর এরকম ভাদু দিদির মতন যারা ওখানে চলে গিয়ে আটকে রয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসা আমাদের মতন সাধারণ মানুষেরই অনেক বিপদ মনে হয়, ওদের ক্ষেত্রে তো আরো বেশি। সেখানে যারা এই ধরনের এজেন্সিটা নিয়ে কাজ করছেন, সরকারের আরো বেশি সতর্কিতকরণ এবং তাদের জন্য এমন কিছু স্ট্র্যাটেজি এবং পলিসি লেভেলে আলোচনা দরকার, এবং সরকারি নিয়ম নির্দেশিকা তৈরি হওয়া উচিত। আমাদের মনে হয়েছে যে মানুষ সে যেন কাজের জায়গায় গিয়ে সে নিরাপত্তা এবং সুরক্ষিত থাকে। এটা আমার মনে হয় শুধুমাত্র আমাদের প্রশাসনিক স্তরে নয়, সমস্ত স্তরে মানুষের সচেতনতা এবং যৌথভাবে কাজ করা খুব জরুরি। এটা আমাদের সরকার পক্ষের কাছে আমাদের আবেদন থাকবে, লেবার ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে আমাদের প্রশাসনিক ডিএম, এসপি স্যার এবং আমাদের আইনি বিভাগের কাছেও আমরা আবেদন করছি, যাতে করে আগামী দিনে এই ব্যবস্থাপনাটা পলিসি লেভেলেও কিন্তু এটা নিয়ে আলোচনা এবং সুরক্ষিত, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজে গিয়ে তারা দুটো পয়সার জন্য, বিশেষ করে একটু আয়ের হবে ভেবে বেরিয়ে যাচ্ছে, প্রলোভনের শিকার হচ্ছে, দাদনের শিকার হয়ে তারা বেরিয়ে গিয়ে ওখানে আটকে যাচ্ছে, তারা যেন নিরাপদে আবার ফিরে আসতে